চিত্রচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 24-এর বর্ধিতাংশ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজছে। ওহি দ্রুত গিয়ে নওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নওশাদের নাকমুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন? বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না। এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন। আমায় নিয়ে ভাবুন, আমাকে একটু না হয় ভালোবাসুন। নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা। ওহি বিরক্ত হলো। এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না। তবুও লোকটা এসব করছে। ওহিকে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না, হয় না। প্রশ্নের জবাবে ওহির কাটকাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল। ভারিক্রি গলায় বলল, তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নওশাদের কথায় এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল ওহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না। ভালোবাসার আচরণে আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিংকর্তব্য বিমূঢ়। কথা বলার ভাষা খুঁজে পেল না। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি। ওহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যিই বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। ওহি তপ্ত শ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্তের সৃষ্টি করছেন। তাছাড়া আর কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। নওশাদের সহজ স্বাভাবিক উত্তরে ওহির তেজে ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়া ভাবে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে। তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন তো হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি। তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই। ইতিহাসে যারা রটেছে তারাও মানুষ। তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটবো প্রাপ্তিটা। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না। কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি। বিরক্ত দেখাতে গিয়ে দেখল কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তের ভাব ধরল। নাকমুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজ আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দেব। ওহি গোপন হাসল। মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজে কেউ মরে না, ভিজতে থাকুন। বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরছি। ওহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নওশাদের কথাটা সে নিহাতি উড়িয়ে দিল। ভাবল নওশাদ হয়তো মজা করে বলছে, কিন্তু অপরদিকে নওশাদ নাছোড়বান্দা। তা যে জানা নেই রমণীর।
মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করলো অভিমানেরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারুর জন্য নুপুরার চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকু দেখেছে মুগ্ধতা ভরা ছিল। কারুর জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা। বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারুর কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোড়পাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কভু। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল। তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দার ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরো খারাপ হলো। কেবল দেখেই যেতে হলো নিবিড়ে সেই বর্ষণধারা। তন্মধ্যেই চিত্রা নিজের পেছনে কারুর উপস্থিতি অনুভব করলো। মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রার কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এই মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলাভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহাতাব। পকেটে হাত গুজে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাঁটা হয়ে রবে কিন্তু শালিকা। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো। ক্ষীণস্বরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সই এমন যে এটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমার ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজের মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া ভালো। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ল। চিত্রাকে খুশি করতে হাস্য উজ্জ্বল মাহাতাব বলে, চলো আজ রাতের রাস্তায় ঘুরবো, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো, যাবে? চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণে মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহি আর মুনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মাহাতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতের রাস্তা ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপরই বেরিয়ে গিয়েছে। ওহি, মুনিয়া বেগম নিজের মতন ঘুমিয়ে পড়ল। রাত ৩টে। হুট করেই সশব্দে বেজে উঠল ওহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। ওহি বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আমায় ভালোবাসো ওহি? ওহি ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোঁতা ভোঁতা অনুভূতির সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই। ওহি চুপ থেকে রয়েস হয়ে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসলো? হ্যাঁ, হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আর একটা উত্তম সিদ্ধান্তও নিয়ে ফেলো তো ঝটফট। ওহি ভুরু কুঁচকালো। প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজছে, এই মাঝরাত অবধি তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমায় মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর মন, দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালের হৃদয় নরম, মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝোলে, ডাকে মরে মুক্তি হেথায়। বাঁচবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজ বিকায়? যোগ্যতার সার্টিফিকেটের তাচ্ছিল্যে ভাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সেই পিছুটা নেই, প্রেম মিছে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার দৌড়ে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটু কিছু বলেই দাও।
মুক্তি না হয় প্রেমের মৃত্যু। ওহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কল কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীন ভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই যুবথুবু নৌশাদকে চোখে পড়ল ওহির। বেচারা শীতে কাঁপছে। ওহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখনো দাঁড়িয়ে ভিজছেন? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। ওহির মুখে তুমুল কাঠিন্যতা, কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্যই আমার নেই। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? নওশাদ ভেবেছিল এবারও বারবারের মতো প্রত্যাখ্যান আসবে, কিন্তু ওহির কথায় সে হতভম্ব। নওশাদের হতভম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন, না শহীদ হওয়ার ইচ্ছা এখনো আছে?